আমার অফিস থেকে স্যালারি দেওয়ার পরে কোনো জায়গায় দেরি না করে সরাসরি বাড়িতে চলে আসলাম। বাসায় আসার পরে বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজব্যান্ড কৌতূহলের সাথে আমাকে জিজ্ঞেস করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনে দেখে নাও কত টাকা আছে। টাকাগুলো গোনার পরে আমার স্বামী একটু রেগে গিয়ে বলল, এখানে তো 40,000 টাকা আছে। তুমি তো বেতন পাও 60,000 টাকা, আর 20,000 টাকা কোথায়? আমি বললাম, হ্যাঁ, 20,000 টাকা আমার কাছে আছে। 10,000 টাকা আমার হাত খরচের জন্য আমি রাখছি, আর বাকি 10,000 টাকা আমার বাবা মায়ের জন্য রাখছি। এই কথাটা শোনার পরে আমার হাজব্যান্ড বলল, বিয়ের পরে কোনো বাবা মা থাকে না, আর বিয়ের পরে মা বাবা কিন্তু পর হয়ে যায়। এই কথাটা শোনার পরে আমি মা বাবার জন্য যে 10,000 টাকা রাখছিলাম, এই 10,000 টাকা আমার হাজব্যান্ডের হাতে তুলে দিলাম। পরে আবার আমার স্বামী বলল, তোমার আবার হাত খরচের টাকা কিসে? সব কিছু তো আমি কিনে দেই, যাতায়াত ভাড়া আমি দেই, কসমেটিক আমি কিনে দেই, তাহলে তোমার আবার কিসের হাত খরচ লাগবে? এই কথাটা শোনার পরে আমার জন্য যে 10,000 টাকা রাখছিলাম, ওইটাও আবার আমার স্বামীর হাতে আমি তুলে দিই। পরের দিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম। যাওয়ার আগে একটা লিস্ট ধরিয়ে দিলাম এই মাসে আমার কি কি লাগবে সেই খরচগুলো। আমি যাতায়াতের জন্য যে টাকা নেই, ওই টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে। চিন্তা করলাম এই টাকা দিয়ে আমি শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ, অফিস শেষ হওয়ার পরে মার্কেট থেকে আমি যে 2টা শাড়ি কিনলাম। 2টা শাড়ি কিনে আমার শাশুড়ির রুমে আসলাম। আমার শাশুড়ি দেখে বলল, একই রকমের 2টা শাড়ি কেন? আমি তখন বললাম, একটা আমার মায়ের জন্য, একটা শাড়ি আপনার জন্য। আপনাদের দুজনকে 2টা শাড়ি দিব, এই কারণে একই কালারের 2টা শাড়ি কিনছি। আমার শাশুড়ি শাড়ি দেখে বলে উঠলো, বিয়ের পরে এত মা করো কেন? বিয়ের পরে মা বাবা থাকে না। তুমি যদি এত বাপের বাড়ি নিয়ে মাথা ঘামাও, তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে। একটা মনে রাখো। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শোনার পরে আমার একটু কষ্ট লাগলো। চিন্তা করলাম, মা বাবার প্রতি কোনো দায়িত্ব সত্যিই কি মেয়েদের থাকে না? চিন্তা করতে করতে আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো, তার হাতে দামি একটা শাড়ি নিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এই শাড়ি আপনাকে কে দিয়েছে? আমার শাশুড়ি বলল, তার মেয়ের জামাই নাকি তাকে এই শাড়ি গিফট করছে। তারপরে আমি আমার শাশুড়িকে বলে উঠলাম, এটা যদি আপনাকে গিফট করে থাকে আপনার মেয়ে, তাহলে আপনি কেন নিছেন এই শাড়ি? আপনি কি জানেন না যে মেয়েদের বিয়ের পরে কোনো বাবার বাড়ি থাকে না? আপনি তাদের কাছ থেকে এই শাড়ি নিছেন, এখন তো এই শাড়ি নেওয়া নিয়ে তাদের সংসারে ঝামেলা হবে, অশান্তি হবে। এই কথা শোনার পরে আমার শাশুড়ি মুখ গোমরা করে রুম থেকে বের হয়ে গেল। আর আমাকে তখন কি বলবে, তার তো আর বলার কিছুই নাই। তারপরের দিন সকালে আমরা টেবিলে একসাথে বসে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে আমার বাবা চলে আসছে। আমার বাবা জিজ্ঞেস করতেছে, কিরে মা, তুই কেমন আছিস? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্যই আমি সকাল সকাল আসছি। বাবা বলতেছিল, আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর মারও অনেক বয়স হয়েছে, এই কারণে চিন্তা করলাম আমাদের যত সম্পত্তি আছে তোকে এগুলা লিখে দিব। আমি আর বাঁচবই বা কতদিন? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপরে তুই আমার সাথে যাবি। আর হ্যাঁ, অবশ্যই তুই তোর জামাইকে সাথে নিয়ে যাবি। তখন আমি সবার সামনে বলে উঠলাম, না বাবা, আমি যাব না, তোমার জামাইও যেতে পারবে না। আমার বাবা একটু কষ্ট পেয়ে জিজ্ঞেস করলো, কেন রে মা, তোর কি হয়েছে? আমি বললাম, তেমন কিছু না, কিন্তু তুমি কি জানো না, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়ের কোনো বাবা মা থাকে না। তাহলে তোমরা তো আর এখন আমার আপন কেউ না, তোমাদের কাছ থেকে আমি তাহলে কেন কিছু নিব? আর এসব কথা আমি আমার শ্বশুর বাড়ির লোকজনের কাছ থেকেই শিখছি। আমার মুখে এমন কথা শুনে আমার স্বামী আর শাশুড়ি তাদের ভুলটা বুঝতে পারছে, তারা আমার কাছে অনুশোচনা বোধ করছে। ঠিক এরকমই একটা পোস্ট দেখছিলাম আমি কয়েকদিন আগে এক জায়গায়, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম।